সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস বিভাগের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব বাংলার ইতিহাস কোর্স থেকে হুসেন শাহী যুগের গৌরবসমূহ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে। আজকের মূল আলোচনায় যাওয়ার পূর্বে, অর্থাৎ হুসেন শাহী যুগের গৌরবসমূহ জানার আগে আমরা আলাউদ্দিন হোসেন শাহের পরবর্তী যে সুলতানগণ ছিলেন তাদের সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিব। আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তার পুত্র নসরত শাহ নাসিরউদ্দিন আবুল মুজাফফর নসরত শাহ উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। হুসেন শাহের রাজত্বকালে নসরত শাহ যুবরাজ পদে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি তখন থেকেই নিজ নামে মুদ্রা প্রকাশ করতেন। তবে বিভিন্ন তথ্য থেকে, বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্য পাই তা থেকে বলতে পারি যে তিনি পিতা কর্তৃক মুদ্রা প্রকাশের ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন। তার যেসব মুদ্রা পাওয়া গিয়েছে, অর্থাৎ 1516 এবং 1517 খ্রিস্টাব্দে প্রকাশিত যে মুদ্রা, তার যুবরাজ অবস্থায় সেই মুদ্রাগুলো প্রকাশ করা হয়েছিল বলে মনে করা হয়। তো নসরত শাহ যখন বাংলার সিংহাসনে আরোহণ করেন সেই সময়ে উত্তর ভারতের রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছিল। সেই সময়ে ইব্রাহিম লোদির দুর্বলতার সুযোগে লোহানি আফগানগণ একটি বিস্তীর্ণ এলাকা নিজেদের আয়ত্তে নিয়ে নেয় এবং এই সুযোগে নসরত শাহ তিনি এই সুযোগটিকে কাজে লাগান এবং তখন তিনি তার রাজ্যসীমা বিস্তার ঘটান এবং প্রায় সমগ্র বিহার তিনি তার অধিকারে নিয়ে আসেন। তো 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এই লোদি সাম্রাজ্যের অবসান ঘটিয়ে উত্তর ভারতে তিনি অধীশ্বর হলেন। তখন আফগান যে নেতাগণ ছিল তারা তখন বাবরের ভয়ে পালিয়ে চলে যাচ্ছিল। এই সময়ে আফগান নেতাগণ নসরত শাহের কাছে আশ্রয় প্রার্থনা করেন। তখন নসরত শাহ মানবিক কারণে তাদেরকে আশ্রয় দেওয়ার পক্ষে ছিলেন। ইতিমধ্যে বাবর, মোগল সম্রাট বাবর, তিনি নসরত শাহের যে ভূমিকা, অর্থাৎ নসরত শাহ কোন পক্ষ সমর্থন করবে এ বিষয়ে জানতে চেয়ে তিনি দূত পাঠান। নসরত শাহ তখন কৌশলে সে দূতকে নিজের দরবারে রেখে দেন এবং বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর তিনি পাল্টা দূত মুঘলদের যে দরবার ছিল সেই দরবারে তিনি পাল্টা দূত প্রেরণ করে এবং প্রচুর উপঢৌকন তখন তিনি বাবরের কাছে প্রেরণ করেন এবং তিনি জানান যে তিনি আসলে নিরপেক্ষ নীতি
মানে নিরপেক্ষতার পথ তিনি অবলম্বন করবেন বা করেছেন। তো 1529 খ্রিস্টাব্দে বাবরের দরবারে নছরত শাহের দূত প্রচুর উপঢৌকন নিয়ে সেখানে গমন করে এবং তার যে এই নিরপেক্ষতার নীতি, এতে বাবর সন্তুষ্ট হয়ে তিনি আর বাংলা আক্রমণ করার যে পরিকল্পনা তার ছিল, তিনি সেই পরিকল্পনা ত্যাগ করেন। বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন তিনি বাংলা আক্রমণের পরিকল্পনা করেন, কারণ বাবরের মৃত্যুর পর পুনরায় আফগানরা আবার মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করে। তো এই বিদ্রোহ দমন করতে হুমায়ুন বাংলার নিকটবর্তী স্থান পর্যন্ত অগ্রসর হন এবং তিনি বাংলা আক্রমণের প্রস্তুতি নেন। এই সময়ে নছরত শাহ অত্যন্ত দূরদর্শিতার সাথে তিনি কূট কৌশলের আশ্রয় নেন। তিনি দূরবর্তী যে ছিল গুজরাট রাজ্য, সেখানকার যে সুলতান ছিল সুলতান বাহাদুর শাহ, নছরত শাহ তখন সুলতান বাহাদুর শাহের সাথে একটি মৈত্রী স্থাপন করেন এবং তাকে অনুরোধ করেন যে হুমায়ুনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে। এই খবর যখন হুমায়ুনের কাছে পৌঁছায়, তখন তিনি বাংলার পথে অগ্রসর না হয়ে তিনি গুজরাটের পথে অগ্রসর হন। এইভাবে তার এই কূটনীতি, অর্থাৎ নছরত শাহের এই কূটনীতি বাংলাকে আসন্ন যুদ্ধ হতে রক্ষা করেছিল। তো নছরত শাহের মৃত্যু সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না, তবে বিভিন্ন বিবরণের মতে 1532 খ্রিস্টাব্দে নছরত শাহ আতাতায়ীর হাতে তিনি নিহত হন এবং এরপর তার পুত্র ফিরোজ শাহ সিংহাসনে আরোহণ করেন। ফিরোজ শাহ সিংহাসনে বসার পর প্রায় 9 মাস তিনি রাজত্ব করেন। 9 মাস পর তার চাচা অর্থাৎ নছরত শাহের যে ভাই ছিল গিয়াসউদ্দিন মাহমুদ, তিনি 1533 খ্রিস্টাব্দে তার ভ্রাতুষ্পুত্রকে সরিয়ে দিয়ে তিনি নিজে সিংহাসনে বসেন এবং তার 5 বছরের ব্যাপী যে রাজত্বকালে এই হোসেন শাহী বংশের অবসান ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এবারে আমরা হোসেন শাহী যুগের যে গৌরব সমূহ আছে আমরা একটু সে সম্পর্কে জেনে নেই। বাংলার স্বাধীন সালতানাতের ইতিহাসে তথা আমরা বলতে পারি যে প্রাক মুঘল যুগে হোসেন শাহী আমল ছিল এক স্বর্ণযুগ। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পর ইলিয়াস শাহী বংশ এবং হাফসি শাসন আমলে দীর্ঘদিন বাংলার রাজনৈতিক ক্ষেত্রে যে চরম অরাজকতা বিদ্যমান ছিল, তার অবসান ঘটিয়ে 1493 খ্রিস্টাব্দে মুজাফফর শাহের যে উজির ছিল সৈয়দ হোসেন, তিনি সুলতান আলাউদ্দিন হোসেন শাহ উপাধি ধারণ করে স্বীয় শাসন প্রতিষ্ঠা করেন। এইভাবে তার মাধ্যমে হোসেন শাহী রাজবংশের সূচনা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই তথ্য তোমরা আসলে আগেই জানো, তারপরেও আমি একটু মনে করিয়ে দিলাম। তো আলাউদ্দিন হোসেন শাহ তিনি বাংলার রাজ্য সীমা সম্প্রসারণ করেছিলেন
প্রশাসনিক স্থিতিশীলতা আনয়ন করেন এবং বাংলা ভাষা, সাহিত্য ও শিল্পকলার বিকাশের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1493 হতে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বংশের 4 জন সুলতান, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, নসরত শাহ, আলাউদ্দিন ফিরোজ শাহ এবং গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বাংলায় রাজত্ব করেন এবং তারা সকলেই মোটামুটিভাবে যোগ্যতার পরিচয় দেন, যার ফলশ্রুতিতে হুসেন শাহী শাসন আমলে বাংলার শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং বাংলার সার্বিক উন্নতিতে হুসেন শাহী শাসকদের মূল্যবান অবদানের জন্য হুসেন শাহী যুগকে গৌরবময় যুগ বলে অনেক ঐতিহাসিকরাই অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা একটু জেনে নিব যে যেসব উৎস থেকে আমরা এই হুসেন শাহী যুগ সম্পর্কে জানতে পারি। আমরা একটু সেই উৎসগুলোর নাম দেখে নিব। হুসেন শাহী শাসনকালের বেশ কিছু সংখ্যক লিপি এবং মুদ্রা পাওয়া গেছে। তো সমসাময়িক যে লেখনী আছে সেই লেখনীগুলোতেও তাদের রাজত্বকাল সম্পর্কে ইতস্তত বিক্ষিপ্ত তথ্য আমরা পেয়ে থাকি। আরবি, ফার্সি, বাংলা, সংস্কৃত, তারপর উড়িষ্যা, অসমিয়া, পর্তুগিজ এসব ভাষায় লিখিত বিভিন্ন সূত্রে আলাউদ্দিন হোসেন শাহ এবং তার প্রতিষ্ঠিত যে রাজবংশ, সেই রাজবংশ সম্বন্ধে আমরা খণ্ড খণ্ড তথ্য পেয়ে থাকি। এছাড়াও তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে তবকাতি আকবরী, তারিখি ফেরিস্তা, তারিখি শের শাহী, এরপর বৈষ্ণব সাহিত্য এবং পর্তুগিজ ঐতিহাসিক অর্থাৎ যে জুয়াও ডি রোবসের লেখনী, তিনি ছিলেন, এই জুয়াও ডি রোবস ছিলেন একজন পর্তুগিজ ঐতিহাসিক। তোমরা জানো যে আলাউদ্দিন হোসেন শাহের সময়ে পর্তুগিজরা বাংলায় এসেছিল। তো এসব লেখনীতেও হোসেন শাহী বংশ সম্পর্কে আমরা কিছু কিছু তথ্য পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা একটু জানব যে হোসেন শাহী যুগের সুলতানদের রাজ্য বিস্তার এবং তারা যে রাজ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন করেছিলেন সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। যে সুলতান ইলিয়াস শাহের শাসন আমলে বাংলার স্বাধীনতা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ইলিয়াস শাহী শাসন এবং হাফসি শাসন আমলে যে অভ্যন্তরীণ অরাজকতা, সেই অরাজকতার কারণে রাজ্যসীমা বর্ধিত করতে তারা পারেনি, বরং সেই সময়ে বাংলার যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু হুসেন শাহী শাসকগণ, বিশেষ করে আলাউদ্দিন হোসেন শাহ ও নসরত শাহের যে সামরিক ও কূটনৈতিক কৃতিত্ব, সেই কৃতিত্বই পূর্ববর্তী শাসকদের অর্থাৎ পূর্ববর্তী দুর্যোগময় শাসনের
অবসান ঘটিয়ে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করেছিল। এমনকি পশ্চিমে যে গোগরা ছিল এবং গঙ্গা নদীর যে সঙ্গম স্থল হতে পূর্বে চট্টগ্রাম এবং উত্তর পূর্ব দিকে যে কামতা কামরূপ হতে দক্ষিণ পশ্চিমের মান্দারণ এই পর্যন্ত যে বিশাল যে ভূখণ্ড, সেই ভূখণ্ড জুড়ে হুসেন শাহী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল এবং দিল্লির সুলতানদের সাথে বিবাদের সুযোগে আলাউদ্দিন হোসেন শাহ ভগলপুরের পশ্চিমে তার রাজ্য বিস্তারে তিনি সক্ষম হন এবং কৃতিত্বের স্মারকস্বরূপ তিনি খলিফাতুল্লাহ উপাধি লাভ করেন। যে হুসেন শাহী শাসকগণ উপলব্ধি করেছিলেন যে রাজ্য জয় এবং দিল্লির বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা একটা বেষ্টনী, সেটা যদি শক্তিশালী করতে হলে উদার শাসনতান্ত্রিক নীতিমালা প্রণয়নের উপর তারা জোর দিয়েছিল। কারণ যে রাজ্যটা তারা জয় করেছে সে রাজ্যের অস্তিত্ব বা স্বাধীনতা রক্ষা করতে হলে এবং দিল্লির আক্রমণ থেকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হলে সেখানে উদারনীতি শাসন ব্যবস্থা যদি কায়েম করা না হয় তাহলে তারা স্থানীয় জনগণের আনুগত্য লাভ করতে পারবে না। কারণ এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এবং দিল্লির আক্রমণ প্রতিহত করার জন্য স্থানীয় জনগণের আনুগত্য লাভ করা একান্ত প্রয়োজন ছিল এবং তাই তারা যে সময় উপযোগী উদারনৈতিক শাসনতান্ত্রিক নীতিমালা তারা প্রণয়ন করে এবং জনগণের যে আকুণ্ঠ সমর্থন সেই সমর্থন তারা লাভ করতে সক্ষম হয়েছিল। বিদেশি উপাধিধারী শাসক গোষ্ঠী ছাড়াও দেশীয় অভিজ্ঞ লোকদের শাসনকার্যে সক্রিয় সহযোগিতা হুসেন শাহী শাসনকে এক অভূতপূর্ব জনপ্রিয়তা দান করেছিল। হুসেন শাহী যুগের আরেকটি গুরুত্বপূর্ণ কৃতিত্ব বা গৌরব ছিল যে উদারনৈতিক শাসন ব্যবস্থা প্রণয়ন। প্রশাসনিক ক্ষেত্রে রাজ কর্মচারী নিয়োগের ব্যাপারে হুসেন শাহী আমলে কোনো ধর্মীয় প্রাধান্য দেওয়া হয়নি, বরং প্রশাসনে হিন্দু, বৌদ্ধ এইসব ধর্মের অর্থাৎ বিভিন্ন ধর্মের লোকদেরকেও মুসলমানদের পাশাপাশি সমান সুযোগ সুবিধা দান করা হয়েছিল। এই কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শাসনতান্ত্রিক এই উদারতাই শাসক ও শাসিতের মধ্যে ব্যবধান ঘুচানোর ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করেছিল। এর ফলে সমগ্র রাজ্য জুড়ে অর্থাৎ সমগ্র বাংলায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল এবং রাজনৈতিক স্থিতিশীলতা এসেছিল। হুসেন শাহী যুগে অন্যান্য ক্ষেত্রেও সাফল্য অর্জনের পথ সুগম হয়েছিল। আসলে বলা যায় যে প্রকৃতপক্ষে ইলিয়াস শাহী আমলে শাসন ক্ষেত্রে যে উদার নীতি গৃহীত হয়েছিল হুসেন শাহী যুগে এসে সেই
নীতি পরিপূর্ণ বিকাশ লাভ করেছিল। ফলে হোসেন শাহী শাসনামলে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ায় সামরিক ক্ষেত্রে সাফল্য এবং বাঙালি প্রতিভার বহুমুখী বিকাশ সম্ভব হয়েছিল। বাংলা ভাষা ও সাহিত্য এই সময়ে বিশিষ্ট রূপ পরিগ্রহ করেছিল এবং ধর্মীয় সহিষ্ণুতার এই সময় দেখা যায় এই ধর্মীয় সহিষ্ণুতার ফলে বাঙালি জীবনে এক নবজাগরণের সূচনা হয়েছিল। তো এক কথায় বলা যেতে পারে বা আমরা বলতে পারি যে বাংলার সর্বাঙ্গীন উন্নতি পরিলক্ষিত হয়েছিল এই হোসেন শাহী যুগে। আমরা যদি হোসেন শাহী যুগের শাসকদের একটু ধর্মীয় উদারতা সম্পর্কে একটু দৃষ্টি দেই, তাহলে দেখব যে হোসেন শাহী শাসকদের পৃষ্ঠপোষকতায় এই যুগে বহু আউলিয়া দরবেশ মানে সুফি সাধক তারা ইসলাম প্রচারের জন্য বাংলায় আসেন। তারা মসজিদ, মাদ্রাসা এবং আউলিয়াদের খানকা এসব নির্মাণের ক্ষেত্রে এই হোসেন শাহী যুগের শাসকরা অকাতরে অর্থ ব্যয় করেন এবং মুসলমান পণ্ডিত, জ্ঞানী ব্যক্তি এবং সুফি সাধকদেরকে শাসকরা এই সময়ে ভক্তি করতেন। যদিও হোসেন শাহী শাসকগণ গোঁড়া মুসলিম ছিলেন, মানে গোঁড়া মুসলমান ছিলেন, তারপরেও তারা বিভিন্ন ধর্মের প্রতি অসহিষ্ণু ছিলেন না। এই সময় রাজ্যে অর্থাৎ বাংলায় পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ছিল। হোসেন শাহী যুগে চৈতন্যদেবের বৈষ্ণব ধর্মের উদ্ভব এবং বিকাশ ঘটেছিল। হোসেন শাহী শাসকরা মুসলমানদের পাশাপাশি হিন্দুদেরকেও উচ্চ রাজপদে নিযুক্ত করতেন। এটা একদিকে যেমন তাদের বিচক্ষণতা এবং তাদের পারদর্শিতা প্রমাণ করে, অন্যদিকে তাদের উদারতার প্রমাণও পাওয়া যায় এই নীতি থেকে। এই ধর্মনিরপেক্ষ নীতির ফলেই হোসেন শাহী যুগে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে একে অন্যকে আলিঙ্গন করেছিল, যার ফলে রাজ্যের সকল ক্ষেত্রে সাফল্য অর্জনের পথ উন্মুক্ত হয়েছিল। বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে এই যুগে শাসকগণ উদার পৃষ্ঠপোষকতা পোষণ করেন। হোসেন শাহী যুগ মধ্যযুগীয় বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় ছিল, কারণ দিল্লির প্রভাব হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং কি বলা যায় যে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পুষ্ট হয়ে বাংলা তার সাংস্কৃতিক যে সত্তা সে যুগে বাংলা তার সেই সাংস্কৃতিক সত্তাকে খুঁজে পেয়েছিল। বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি শাসকবর্গের এই উদার নীতি বাংলা সাহিত্যের নবজাগরণের দ্বার উন্মোচন করেছিল। এ সময় মনসামঙ্গল, তারপর মনসা বিজয় এবং মহাকাব্য রচনা, তারপর বিধগ্ধ মাধব, ললিত মাধব, তারপর হচ্ছে পদ্মপুরাণ, বিদ্যাসুন্দর কাব্য বা বালিকা মঙ্গল রচনা,
শ্রীমদ্ভাগবত এবং পুরাণ এবং মহাভারত অনুবাদ বাংলা সাহিত্যে নবজাগরণী, এই যে এই গ্রন্থগুলো বাংলা সাহিত্যে নবজাগরণেরই প্রতিফলন স্বরূপ ছিল। তো হুসেন শাহী যুগে বিভিন্ন কীর্তি কাহিনীর জন্য আলাউদ্দিন হোসেন শাহ মধ্যযুগের বাংলা সাহিত্যে নৃপতি তিলক, কৃষ্ণের অবতার এবং জগৎভূষণ বিশেষণে বিশেষিত হয়েছিলেন। এ সকল গুণ কীর্তন নিঃসন্দেহে রাজ্যে হুসেন শাহী রাজাদের যোগ্যতা এবং জনপ্রিয়তার প্রতিধ্বনি ছিল। এছাড়া ভক্তি মতবাদ এবং এ সম্পর্কীয় যে সাহিত্য, সে সাহিত্য এক নতুন দিগন্তের সূচনা করেছিল। তাই বাংলা সাহিত্যের ইতিহাসে হুসেন শাহী যুগ ছিল স্বর্ণযুগ। হুসেন শাহী সুলতানরা শুধুমাত্র বাংলা ভাষা ও সাহিত্যেরই পৃষ্ঠপোষকতা করেননি, তারা আরবি এবং ফার্সি ভাষারও উদার পৃষ্ঠপোষক ছিলেন। এ সময়ে হুসেন শাহের অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহের উৎসাহে খাওয়াজগি শিরওয়ানি তিনি সহি আল বুখারি গ্রন্থের 3টি খণ্ডের নকল সম্পূর্ণ করেছিলেন। স্থাপত্য এবং শিল্পকলার ক্ষেত্রে হুসেন শাহী যুগে নতুন কোনো ধারার বিকাশ ঘটেনি, কিন্তু তার বিগত যে শিল্পধারাগুলো ছিল সেই শিল্পধারার উৎকর্ষতা দানে এ যুগ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ সময়ে নির্মিত বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, তারপর দুর্গ, তারপর তোরণ এবং স্কুল অর্থাৎ বিদ্যালয় ভবনগুলো যে ছিল, সেই ভবনগুলো এই হুসেন শাহী যুগের স্থাপত্য প্রীতির পরিচয় বহন করে। বিশেষ করে যে গৌড়ের ছোট সোনা মসজিদ, তারপর হচ্ছে বড় সোনা মসজিদ স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন। এছাড়া নসরত শাহ গৌড়ের যে কদম রসুল ভবন ছিল, সেই ভবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদচিহ্ন উৎকীর্ণ একটি পাথর তিনি সেখানে স্থাপন করেন। ফলে এই যে ভবনটি ছিল অর্থাৎ কদম রসুল, সেই ভবনটি কদম রসুল ভবন নামে পরিচিত হয় এবং এটা মুসলমানগণ একে মুসলমান সমাজে বিশেষভাবে এটি গৃহীত হয়েছিল বা আদৃত হয়েছিল। তো সবশেষে আমরা বলতে পারি যে এই যুগের কৃতিত্বের সার্বিক বিচারে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে বাংলার ইতিহাসে হুসেন শাহী যুগ ছিল প্রকৃতপক্ষেই গৌরবময় যুগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আগামী ক্লাসে নতুন বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে বসে পড়াশোনা করবে আর বারবার তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে এবং অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করবে।